আজকে আমরা যেটা পড়বো সেটা স্টোরিটার নাম নীলনদ আর পিরামিডের দেশে। লিখেছেন সৈয়দ মুজতবা আলী। তোমরা কি সৈয়দ মুজতবা আলী সম্পর্কে আগে কখনো শুনেছো? আচ্ছা। সৈয়দ মুজতবা আলী সাহেব ছিলেন একজন ভ্রমণ পিপাসু ব্যক্তি। পেশায় তিনি ছিলেন একজন অধ্যাপক। তিনি পড়াশোনা করাতেন স্টুডেন্টদেরকে। তিনি বিভিন্ন আহ বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন। আর যেহেতু ভ্রমণ পিপাসু, তিনি কি করতেন, তিনি হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতেন। আর বেশিরভাগ তার হচ্ছে স্টোরিগুলা, তার যতগুলো স্টোরি আছে আজ পর্যন্ত তোমরা হয়তো পড়ো নাই। আমাদের ছিল রাঁচির উদ্দেশ্যে, এটা একটা গল্প ছিল। আমরা যখন ক্লাস 6-এ ছিলাম তখন আমাদের এটা ছিল। তারপরে পরবর্তীতে হচ্ছে দেশে বিদেশে পাবা, এবং এরকম হচ্ছে অনেকগুলো হচ্ছে উনার ভ্রমণ কাহিনী আছে। তো তার এই ভ্রমণ কাহিনীগুলোর মধ্যে একটা হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশে। আর ওনার বেসিক স্টোরি গুলা তোমার মিডিল ইস্টার্ন কান্ট্রি গুলোর উপর বেস করে। কখনো তিনি আফগানিস্তান সম্পর্কে লেখেন, কখনো তিনি হচ্ছে মিশর সম্পর্কে লেখেন, কখনো তিনি হচ্ছে ইরান সম্পর্কে লেখেন। সো এই যে মিডল ইস্টার্ন কান্ট্রি গুলো আছে, উনি ওইগুলো নিয়ে কাজ করেন। আর উনি বেশ কিছুদিন তোমার ইরানে চাকরিরত ছিলেন। সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। টার্কিতে ছিলেন, আবার মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে ছিলেন। বুঝেছো? তো উনি বেসিক্যালি একজন ভ্রমণ পিপাসু ব্যক্তি ছিলেন। আর বাংলা সাহিত্যে যে এই ভ্রমণ কাহিনীর যে প্রসার ঘটিয়েছিলেন হচ্ছে সৈয়দ মুজতবা আলী। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আসতেছে, আমরা বইয়ে একটু যাই। বইয়ে আমরা একটু দেখবো যে গল্পটা স্টার্ট হইতেছে কি করে। আচ্ছা, আমি একটা জিনিস ভুলে গেছিলাম, যে তোমাদের সৃজনশীল লিখতে দিয়েছিলাম, পাঠাও নাই তো? হোমওয়ার্ক করতেছো না কেন বাড়িতে? ছুটি পাচ্ছ, ছুটির মধ্যে হোমওয়ার্ক গুলো করে পাঠাও। না হলে তো আমি চেক করতে পারতেছি না যে তোমরা হচ্ছে সৃজনশীল ঠিকঠাক লিখতেছো কি লিখতেছো না। হবে না তো এইভাবে। এখন দেখো, গল্পটা স্টার্ট হচ্ছে কিভাবে। সন্ধ্যের দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছালো। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীলাকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে। তাহলে একটা জিনিস দেখো যে উনি আকাশটাকে বর্ণনা করতেছেন কি করে। আকাশে আকাশকে বর্ণনা করার জন্য উনি যেমন ইমেজেরি ব্যবহার করতেছেন, তেমনি হচ্ছে হরেক রকমের রং ব্যবহার করতেছেন। যেমন তিনি কি করতেছেন, যে আকাশের যে রং লাল এবং নীল, এই দুইটা মিলে আকাশের রংটা বেগুনি ধারণ করেছে। আবার এটার মাধ্যমে তিনি তিনি কি করতেছেন, একটা হচ্ছে পরিবেশের বর্ণনা দিচ্ছেন। তারপরে যে লাইনটা আসে সেখানে বলতেছেন যে ভূমধ্য সাগর থেকে 100 মাইল পেরিয়ে আসছে মন্দ মধুর ঠান্ডা হাওয়া। এই লাইনটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সেই লাইনটা একটু দাগিয়ে নাও, যে ভূমধ্যসাগর থেকে কত মাইল পেরিয়ে মন্দ মধুর ঠান্ডা হাওয়া আসতেছে। এখন তোমরা আমাকে বলো, মন্দ মধুর বলতে কি বোঝায়? কারো জানা আছে কিনা? বলো। আহ কাকে জিজ্ঞাসা করি? আরিয়ানা বলো, মন্দ মধুর বলতে কি বোঝো? স্যার আমি আরিয়ানা। স্যার বলতে পারবো না। আচ্ছা, বাকিরা কেউ পারবা? আনিসা, নওশাদ, দেন রিদ্ধি। মন্দ মধুর। ওকে। আচ্ছা, একটা জিনিস দেখাই, মন্দ কখনো কি মধুর হতে পারে? এই একটা প্রশ্নের উত্তর দাও। কোনো খারাপ জিনিস কখনো কি ভালো হতে পারে? হতে পারে না। বাট এইখানে তারা কি করতেছেন, লেখক ইংলিশে একটা ফিগার অফ স্পিচ আছে যেটাকে বলা হয় অক্সিমরন। সো উনি এখানে অক্সিমরনের ইউজ করতেছেন। কিভাবে ইউজ করতেছেন, যে দুইটা ভিন্ন ধর্মী, দুইটা হচ্ছে বিপরীত ধর্মী জিনিসকে একত্রে হচ্ছে নিয়ে আসতেছেন। মন্দ মধুর, এমন একটা হচ্ছে ঠান্ডা বাতাস যেটা শরীরে যখন লাগতেছে ইট ডাজন্ট ফিল গুড, বাট সামটাইমস লেটার ইট গিভস এ গুড ফিলিং ইন দ্য স্পিকারস মাইন্ড। বুঝছো? শরীরে যখন লাগতেছে তখন সেটাকে হচ্ছে ভালো লাগতেছে না, কিন্তু কিছুক্ষণ পর মনে হচ্ছে যে না, একটা সুন্দর সুন্দর ফিলিংস আসতেছে এটার কারণে। এটা দ্বারাই বোঝাতে হচ্ছে যে মন্দ মধুর। তারপর আসো, সূর্য অস্ত গেল মিশর মরুভূমির পিছনে। সোনালী বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে
সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। তার একটা রং ঠিক চেনা কোনো জিনিসের রং সেটা বুঝতে না বুঝতে সেই রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধারণ করে ফেলে বা ধরে ফেলে। তাহলে বুঝতেছো এখানে কি এক্সপ্লেন করার চেষ্টা করতেছে? উনি মিশরে গেছেন, মিশরে যে সেখানকার পরিবেশ সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। ভ্রমণ কাহিনীগুলো বেসিক্যালি এরকমই হয় যে তুমি কোথাও বেড়াতে গেলে বেড়াতে যাওয়ার পরে সেখানকার আবহাওয়া বা সেখানকার যে পরিবেশগুলো আছে, সেখানকার মানুষ কেমন, সেখানকার বাড়িঘর কেমন, কালচার কেমন, এই যে জিনিসগুলো হচ্ছে একটা ভ্রমণ কাহিনীতে ইনক্লুডেড থাকে। তো তোমাদের বই যে ভ্রমণ কাহিনীটা আছে সৈয়দ মুজতবা আলীর, সেইটাতে খুব ছোট একটা অংশ দেওয়া আছে, বড় অংশটুকু দেওয়া নাই, সংক্ষেপিত করে দিয়ে রেখেছে। তো এখানে উনি কি করতেছেন যে উনি যখন মিশরে গেছেন, কিভাবে মিশরে যাওয়ার পরে মিশর তার কাছে কেমন লাগতেছে, কায়রো শহরটা তার কাছে কেমন লাগতেছে, এগুলো তিনি এক্সপ্লেন করার চেষ্টা করতেছেন। এখন দেখো, আমাদের প্রথম যেটা আমরা অলরেডি কথা বলে ফেলেছি যে সুয়েজ বন্দরে তার আগমনের অভিজ্ঞতা কেমন ছিল, সেটা তিনি হচ্ছে আকাশের মাধ্যমে এক্সপ্লেন করতেছেন, আকাশের রংটা কেমন। এই যে দেখো, আমি ছবি যেটা দিয়েছি সেটা একটু দেখো, যে এখানকার যে লাল রং এবং তার যে নীল রং, এই দুইটা মিলে কি হচ্ছে, এই সাইডটাতে দেখো একটু বেগুনি বেগুনি রং ধারণ করার চেষ্টা করতেছে। সো উনি কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করতেছেন। উনি যখন সুয়েজ বন্দরে আসছেন, আমাদের মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোতে যেটা হয়, কোথাও যদি নীল নদ কোনো সমুদ্র থাকে, কোনো নদ নদী থাকে, সেটা ঘিরে কিন্তু একটা সভ্যতা তৈরি হয়ে যায়। এটা তো জানো যে যেসব নদীমাতৃক দেশ বা হচ্ছে কোথাও যদি সমুদ্র থাকে, কোথাও যদি নদী থাকে, সেই নদী আর সমুদ্র ঘিরে একটা সভ্যতা তৈরি হয়। যেমন মিশরের কি আছে, নীল নদ আছে, তার পাশে আরো সমুদ্র আছে, এটা মিলে তৈরি হচ্ছে মিশরের হচ্ছে একটা সভ্যতা। এখন তুমি যদি সিন্ধু সভ্যতাতে যাও, সেখানে কি দেখবা, সিন্ধু নদ ছিল দেখে সিন্ধু নদের পাশে হচ্ছে সিন্ধু সভ্যতা তৈরি হয়েছে। ইউফ্রেটিসের ধারে ইউফ্রেটিস সভ্যতা তৈরি হয়েছে। তো এরকম ভাবে নদ নদীকে ঘিরে বিভিন্ন ধরনের সভ্যতা তৈরি হয়ে গেছে এবং তাদের কালচার গুলা বিল্ড আপ করেছে। তার পরবর্তীতে কি হচ্ছে, স্টোরি যখন আগাতে থাকে, তখন কি হয়, একটা জায়গাতে এসে লেখক কায়রো শহর অর্থাৎ মিশরের রাজধানী যে কায়রো, সেটার হচ্ছে ঝলমলের রাত সম্পর্কে হচ্ছে এক্সপ্লেনেশন দেন, যে মিশরকে রাতে কেমন লাগে। এখন এই যে ছবিতে দেখতেছো, এটার মতো কিন্তু তখন ছিল না মিশর। এখন যে পরিমাণ উন্নত, সেই পরিমাণ উন্নত কিন্তু লেখকের যখন ভ্রমণ, তখন কিন্তু ছিল না। তারপর দেখো, কায়রো একটা নিঃশ্বাসক শহর। রাত 11টার সময় এখন রেস্তোরাঁ ও ক্যাফে গুলো খদ্দেরে গিজগিজ করে। শহরে আলোকসজ্জা দূর থেকে মনে হয় সারিবদ্ধ বাতি, কায়রোর রান্নার সুবাসে রাস্তা ম ম করে। তাহলে দেখো, এখানে ম ম যে করে, এই শব্দটা কিন্তু একটা দ্বিরুক্তি শব্দ। দ্বিরুক্তি শব্দ মানে বুঝো কেউ? দ্বিরুক্ত শব্দ বলতে দুইবার উক্ত, অর্থাৎ কোন শব্দ যখন দুইবার বলা হবে তখন সেটাকে বলবো আমরা দ্বিরুক্ত শব্দ। যেমন আমরা বলতেছি বৃষ্টি পড়ে টুপটাপ, পানি পড়তেছে, টুপটাপ করে পানি পড়তেছে। তারপর বললাম যে ঝনঝন করে হচ্ছে আওয়াজ আসতেছে। এই যে দেখো, ঝনঝন, একটা শব্দকে আমরা কি করতেছি, দুইবার রিপিট করতেছি। এগুলো হচ্ছে আমাদের দ্বিরুক্ত শব্দ। তাহলে এখানে যেমন সুবাসে রাস্তা ম ম করতেছে, এটা মাথায় রাখবা যে কায়রোর রান্নার সুবাসে তার ফিলিংস গুলো কেমন ছিল, রাস্তাটা ম ম করে। এখানকার মানুষ এবং পরিবেশের প্রাণচাঞ্চল্যতা পর্যটকদের মুগ্ধ করে। তার মানে মাথায় রাখবা যে কায়রো শহরটাতে যেহেতু হচ্ছে নদীর পাশে আছে, নদের পাশে আছে, তাহলে এখানে কি হয়, বিজনেস বা হচ্ছে বাণিজ্যের জন্য তারা খুবই ফেমাস ছিল। তাহলে তারা তাদের মাধ্যমে কিভাবে আসতো, তোমার নদীতে হচ্ছে নৌকার মাধ্যমে আসতো, জাহাজের মাধ্যমে আসতো, বিভিন্ন মালামাল নিয়ে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো তাদের ব্যবসা করার জন্য। আর এই কারণেই প্রাচীন মিশরীয় যে সভ্যতা আছে, তারা হচ্ছে অনেক উন্নতি লাভ করেছে। স্যার আপনার কথা অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, একটু wait। দেখো তো এবার শুনতে পাচ্ছ কিনা, এবার ক্লিয়ারলি শোনা যায় কিনা দেখো তো। Yes, স্যার। ঠিক আছে, বাকিগুলা কই গেলা? এখন দেখো, তারপরে পরের গুলো আসো। মিশরের যে খাবার গুলা নিয়ে উনি এই গল্পটার ভিতরে তিনি মিশরের খাবার গলা নিয়েও কথাবার্তা বলেছেন। তার মধ্যে কিছু কিছু খাবার যেমন মুরগি মোসাল্লাম, একটা শিক কাবাব, একটা আতপ চাল ও ডাল,
এগুলো হচ্ছে মিশরের হচ্ছে খুবই ফেমাস রচনা বিলাস, যেটা হচ্ছে লেখকের লেখনির মধ্যে ফুটে উঠেছে। তো মুরগি মুসাল্লাম কি? মিশরীয় মোগলাই রান্নার এক অনন্য নমুনা হচ্ছে মুরগি মুসাল্লাম। আর শিক কাবাব হচ্ছে নরম ও সুস্বাদু মাংসের ঐতিহ্যবাহী কাবাব। আর আতপ চাল ও ডাল দিয়ে যেটা বানানো হচ্ছে, বাংলাদেশের বাঙালি যারা খাবার দাবার খাই আমরা, সেসব খাবারের মতো তাদেরও আছে। যেমন তুমি যদি সৌদি আরবে যাও তাহলে দেখবা ওদের এই আতপ চাল, তারপর মাংস এসব দিয়ে যেটা রান্না করে সেটাকে বলে খাবসা হিসেবে তারা পরিচিত। ঠিক আছে, এখন আসলে আমরা একটু গল্পতে ফিরে আসি, এখান থেকে আসি। মরুভূমির উপর চন্দ্রালোক, সে এক অদ্ভুত দৃশ্য। সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না। সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুড়ে বলে মনে হয়, চলে যাচ্ছে দূর দিগন্তে, অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায়া পর্দায় ধাক্কা খেয়ে থেমে যায়। মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দুমাথা উঁচুতে ওঠে, জল জল দুটি ছোট সবুজ আলো। ওগুলো কি? ভূতের চোখ নাকি? শুনেছি ভূতের চোখ সবুজ রঙের হয়। তাহলে উনি কিন্তু এখানে একটা ইমাজিনেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর বৈশিষ্ট্য প্রদান করতেছেন। উনার ইমাজিনারি ক্যারেক্টারিস্টিক্স কতটা উন্নত, এই যে এই লাইনগুলোর মাধ্যমে তিনি বলতে চাচ্ছেন। মিশরের যে পরিবেশটাকে তিনি আবহাওয়া, তিনি হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ইমেজের মাধ্যমে প্রকাশ করতেছেন। এখন দেখো উনি কি বলতেছেন, একটা ভূতের কথা আনতেছেন। তো ভূতের চোখ নিয়েও কথা বলতেছেন। তাহলে ভূতের চোখ কেমন হয় তিনি তা জিজ্ঞাসা যখন করেন, তখন তিনি বলেন যে ভূতের চোখের রং সবুজ হয়। তো এই লাইনটা একটু দাগাও। ঠিক আছে, দাগিয়েছো? ভূতের রং, চোখের রং হচ্ছে সবুজ রঙের। কাছে আসতে দেখি উটের ক্যারাভান, এদেশের ভাষাতে যাকে বলা হয় কাফেলা। এখন ক্যারাভান আর কাফেলার মধ্যে কেউ পার্থক্য বুঝো? ক্যারাভান বলছে কি বোঝানো হয়? বলো তো, ক্যারাভান বলতে কি বোঝানো হয়? ক্যারাভানের ক্ষেত্রে যেটা হয়, দলবদ্ধভাবে অনেকে একটা যাত্রা করে, কোনো একটা জায়গায় যাত্রা করে, যেটাকে আমরা কাফেলা বলতেছি। কাফেলার ক্ষেত্রে কি হয়, কাফেলা হচ্ছে সাধারণত হতো তোমার ধর্মীয় উদ্দেশ্যে। ধর্মীয় উদ্দেশ্যে যেটা হয়, তারা একসাথে অনেকে মিলে একটা পিলগ্রিমেজে যাইতো, অর্থাৎ একটা ধর্মীয় স্থানে যাইতো। তো এটা হচ্ছে কাফেলা। তো এই কাফেলা আর ক্যারাভেন, এই দুটো শব্দ মার্ক করো। উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে, ভয় পেয়ে গিয়েছিলাম। আর কেনই পাবো না বলো? মরুভূমি সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যে পড়েছি ছেলেবেলায়। তৃষ্ণায় সেখানে বেদুইন মারা যায়, মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে। উটের জমানা জল খায় প্রাণ বাঁচবার জন্য। যদি মোটর ভেঙে যায়, যদি কাল সন্ধে অবধি এই রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে, স্পষ্ট দেখতে পেলুম এই গাড়ি রওনা হওয়ার পূর্বে 500 গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি। তখন কি হবে উপায়? মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি, জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিলুম জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে ফোকটে মরুভূমির ভিতর দিয়ে চলে যাব? কতক্ষণ ঘুমিয়েছিলুম মনে নেই। যখন মোটরের হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙলো, তখন দেখি চোখের সামনে সারি সারি আলো। কায়রো পৌঁছে গিয়েছি। শহরতলিতে ঢুকলুম, খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে। এই শহরতলিতেই কত না রেস্তোরাঁ, কত না ক্যাফে খোলা, খদ্দেরে খদ্দেরে গিজ গিজ করছে। রাত তখন 11টা। তার মানে আমাকে বলো, যে লেখক যখন কায়রো শহরে প্রবেশ করলেন তখন ঘড়িতে কয়টা বাজে? 11টা। রাত 11টা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম, উনি যখন হচ্ছে জাহাজ থেকে নামলেন, জাহাজ থেকে নামার পরের গল্পটা হচ্ছে উনি বলতেছেন, যে জাহাজ থেকে নামার পরে কায়রো শহর পর্যন্ত যাওয়া পূর্ব পর্যন্ত যা যা হয়েছে তিনি তা বলতেছেন। উট হচ্ছে মরুভূমির জাহাজ। তো উটের ভিতরে কি হয়, উট যে কাজটা করে সেটা হচ্ছে সে একসাথে অনেকগুলো পানি পান করে। পানি পান করার ফলে তাদের পেটের ভিতরে একটা জায়গা আছে, একটা থলে আকৃতির জায়গা, যেখানে কি করে তারা দীর্ঘদিন ধরে পানি জমিয়ে রাখে। এখন যদি কোনো উট মারা যায় মরুভূমিতে, তখন ওই যে ওখানকার লোকেরা কি করে জানো, তারা কি করে ওই উটের পেটটা হচ্ছে কাটে। কাটার পরে তাদের যেখানে পানি জমানো থাকে, সেই পানি জমানো জায়গাটা তারা বের করে নিয়েছে, সেখান থেকে বোতলে ভর্তি করে বা হচ্ছে থলে ভর্তি করে পানি নেয়। এইটা
এইটা হচ্ছে মরুভূমির মানুষরা একটা সময় করতো, এখনো করে। কারণ উটের পেটে যেই জায়গাতে তোমার হচ্ছে পানি সঞ্চয় করে রাখা হয় সেটা একদম বিশুদ্ধ পানি। তারা কিন্তু ওইটা ইউজও করে না, কিছু না। সামহাও যদি ওটা হচ্ছে প্রয়োজন হয় তখনই ওখান থেকে কিছু পানি তারা নিয়ে নেয়। তাছাড়া সবসময় ওরা ট্যাঙ্কের মতো ওই জায়গাটা হচ্ছে স্টোর করে রাখে। এটা কি জানতে আগে? ইয়েস স্যার, এটা আগেও পড়েছি। তাহলে তো ভালো, তুমি অনেক কিছু জানো। এখন আসো তো, তাহলে হচ্ছে উনি যে পানি নিয়ে সংকোচ প্রকাশ করতেছিলেন সেটা কিন্তু উটের মাধ্যমে সেই সংকোচটা চলে গেছে। তার পরবর্তীতে সেকেন্ড পেজে যখন আমরা আসছি, সেকেন্ড পেজে উনি কি বলতেছেন, কায়রো শহর সম্পর্কে কথা বলতেছেন। এখানে কি হচ্ছে, এখানে তোমার রেস্তোরাঁতে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, খাবার পাওয়া যাচ্ছে। আমরা একটু স্লাইডে দেখাইলাম যে খাবারগুলোর নাম দেখালাম। কি নাম দেখাইছিলাম বলতো, কেউ একজন বলতো, তিনটা খাবারের নাম ছিল। বলো বলো। মুরগি মুসলমান, শিক কাবাব, সালু কাবাব। আমি কাবাব ছিল না ওখানে। ওখানে তোমার হচ্ছে শিক কাবাব ছিল, আর হচ্ছে আতপ চাল আর ডাল ছিল। ঠিক আছে, তো এটা কিন্তু মনে রাখিও, খাবারগুলোর নাম কিন্তু উল্টাপাল্টা করো না। এই যে দেখো একটু পরেও আছে স্বামী কাবাব, আনতেছে, এই যে বইও আছে, কিন্তু উনার যে আসল গল্পটাতে সেটাতে আসে নাই। তাহলে কায়রো শহরে উনি কি করতেছেন, খাবার সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। তো বর্ণনা দিতে গিয়ে খাবারগুলার নিয়ে আনতেছেন, নাম বলছেন মুরগি মুসাল্লাম, শিক কাবাব, স্বামী কাবাব, আরো অন্যান্য যে 5-6 ধরনের যে অজানা জিনিস আছে। তারপর ধরো যে আতপ চাল, উচ্ছে ভাজা। উচ্ছে মানে জানো? উচ্ছে ভাজা, উচ্ছে শব্দটার অর্থ হচ্ছে বেগুন। উচ্ছে শব্দটার অর্থ হচ্ছে বেগুন। বেগুন ভাজাকে ওরা বলতেছে উচ্ছে ভাজা। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবা। 4টা আতপ চাল, উচ্ছে ভাজা, সোনা মুগের ডাল, পটল ভাজা, মাছের ঝোল, সবকিছু। এগুলো হচ্ছে কায়রোর রিচ কুইজিন। তাহলে কায়রোর খাবারগুলা যে কতটা রিচ সেইটা উনি এইভাবে বর্ণনা করতেছেন। ভারতীয় উপমহাদেশের খাবারগুলোর সাথে কায়রোর খাবারের অনেকটাই মিল আছে। কারণ আমাদের দেশে যে উপনিবেশ করতে যারা এসেছেন তারা কি করেছেন, তারা একটা সময় ওখানে ফিরে গিয়েছেন। আবার এর ফল মাধ্যমে কি হয়েছে, তারা নিজেদের কালচারটাকে এখানে যেমন নিয়ে এসেছেন, তেমনই ভাবে এখানকার কিছু কালচারও ওখানে নিয়ে গেছেন। দ্যাটস ওয়াই তাদের সাথে আমাদের অনেকটা মিল আছে। তারপর দেখো, আহারাদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলাম। ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি। গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ। আবার দেখো এই যে গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ, এটা কিন্তু তোমার আবার দ্বিরুক্তি শব্দ। একটু আগেই বলেছিলাম দ্বিরুক্তি শব্দ কি, দুইবার উক্ত, দুইবার বলতেছে এরকম। গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ডান্স হল, কাবারে। তার মানে এগুলো কি, তোমার হচ্ছে মিশর শহরে কি কি তুমি দেখতে পাচ্ছ? রেস্তোরাঁ দেখতে পাচ্ছ, হোটেল দেখতে পাচ্ছ, সিনেমা হল দেখতে পাচ্ছ, ডান্স হল দেখতে পাচ্ছ, আর ক্যাবারে দেখতে পাচ্ছ। খদ্দের তামাম শহরটা আবজাব করছে। তাহলে তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে কায়রো শহরটা ব্যবসা বাণিজ্যের জন্য অনেক ফেমাস। এবং খদ্দের, খদ্দের মানে ব্যবসায়ী, মানে যে বায়ার এন্ড সেলার, এটা দিয়ে সেই শহরটা গিজ গিজ করতেছে। কত জাত বেজাতের লোক। ওই দেখো, অতি খানদানি নিগ্রো, ভেড়ার লোমের মতো কোঁকড়া কালো চুল, লাল লাল পুরু দুখানা ঠোঁট, বোচা নাক, ঝিনুকের মতো দাঁত, আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য। তাহলে তিনি কি করতেছেন, এই যে এই দুইটা লাইনের মাধ্যমে একটা নিগ্রোকে এক্সপ্লেন করতেছেন। একটা নিগ্রো সাথে ওনার দেখা হয়েছে, নিগ্রোটা কেমন, তার পরনে কি আছে। ভেড়ার লোমের মতো তার চুলগুলো হচ্ছে কোকড়া এবং কালো। তারপর হচ্ছে লাল লাল পুরু, হচ্ছে দুইখানা ঠোঁট, ঠোঁট গুলো হচ্ছে লাল লাল পুরু মানে মোটা। মোচা নাক, নাক দুইটা হচ্ছে, নাকটা হচ্ছে মোচা। আর ঝিনুকের মতো দাঁত। ঝিনুক কি করে, ঝিনুক হচ্ছে জল 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 করে সাদা। যারা কালো মানুষ হয়, যারা নিগ্রো হয়, তাদের দাঁত গুলো দেখবে অত্যন্ত সাদা। তো উনি এটাই এক্সপ্লেন করতেছেন। আমি জানি এরা তেল মাখে না, কিন্তু আহা ওদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে। তারপর কি বলতেছেন যে তাদের শারীরিক গঠনটা এমন দেখে মনে হচ্ছে তেল চপচপ করতেছে শরীরে, কিন্তু বেসিক্যালি কি, তারা কখনোই তেল শরীরে মাখে না। এইটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। ওই দেখো সুদানবাসী, সবাই প্রায় 6 ফুট লম্বা। এরপরে আমরা যেখানে পড়বো, যে অংশটুকু পড়বো, সেখানে কি করতেছেন উনি,
সুদানের হচ্ছে লোকজন সম্পর্কে কথা বলতেছেন। এই যে মিশরের বিচিত্র মানুষ, মিশরের বিচিত্র মানুষ, আগে কিন্তু মিশর আলাদা ছিল না। বলো দক্ষিণ সুদান, উত্তর সুদান, এই যে দেশগুলা ছিল তারা কিন্তু একটা মিশর সভ্যতার অন্তর্ভুক্ত ছিল। এখন সুদানবাসীদের বৈশিষ্ট্য কি? সুদানবাসীরা প্রায় 6 ফুট লম্বা, এদের গায়ের রং হচ্ছে ব্রোঞ্জের মতো চকচকে। তার মানে কি দেখছো? সুদানের মানুষগুলা কিন্তু ম্যাক্সিমাম মুসলমান হয়। তাদের গায়ের রং 6 ফুট, তাদের গায়ের রং হচ্ছে ব্রোঞ্জের মতো চকচকে। তারা হচ্ছে লম্বা আলখাল্লা পরে থাকে, যা তাদের উচ্চতাকে আরো ফুটিয়ে তোলে। আমরা এই আলখাল্লাকে বাংলা ভাষায় বলি জুব্বা। জুব্বা দেখেছো? মুসলমানরা পরে যে হচ্ছে পাঞ্জাবির পরিবর্তে একটা হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত হচ্ছে, মানে সরি, শরীর থেকে পুরো হচ্ছে পা পর্যন্ত ঢাকা থাকে, এটা হচ্ছে জুব্বা। এটাকেই তিনি কি হিসেবে পরিচয় দিচ্ছেন? আলখাল্লা হিসেবে পরিচয় দিচ্ছেন। এই যে দেখো পাশের ছবিতে একটু দেখলে বুঝতে পারবা, এইটা হচ্ছে তাদের আলখাল্লা। দেখো ইয়াসে ঘাড় থেকে একদম নিচ পর্যন্ত এটা একদমই ঢাকা। তো এটা হচ্ছে আলখাল্লা। ঠিক আছে। এখন কায়রোর ক্যাফেগুলোতে এদের উপস্থিতি এক বৈচিত্র্যময় পরিবেশ তৈরি করে। এদের শারীরিক গঠন ও বেশভূষা পর্যটকদের জন্য অত্যন্ত কৌতূহলোদ্দীপক। তার মানে কি হচ্ছে, যারা মিশর শহরে বেড়াতে যায় তারা প্রায়ই এই সুদানের মানুষগুলাকে দেখে কৌতূহলের ভিতরে পড়ে যায়, যে রে, কেমনে এত লম্বা, আবার এদের শরীর কেমনে এত চকচক করতেছে ব্রোঞ্জের মতো। আবার এদের এদের যে পোশাক, এই পোশাকটা তারা সাধারণত পরে না। বাইরে থেকে যেসব পর্যটক যায় তারা তো সাধারণত এইসব আলখাল্লা পরে না। যার ফলশ্রুতিতে তাদের কাছে একটা কৌতূহল তৈরি হয় যে কিভাবে এত গরমের মধ্যেও তারা এরকম একটা ড্রেস পরে আছে। বাট দ্য সোল রিজন ওয়াজ দ্যাট তারা কি করতো, এই কাপড়গুলো পরতো যে রৌদ্রতপ্ত অবস্থা থেকে বাঁচার জন্য। এগুলো মাথায় রাখবে। তারপর আসো, মরুভূমিতে যে উটের কাফেলা হয় সেটা নিয়ে কথা বলতেছেন উনি। হচ্ছে তার এই যে ভ্রমণ কাহিনী, এটার ভিতরে যে মরুভূমিতে কিভাবে সারিবদ্ধভাবে একটার পর একটা উট কিভাবে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে হচ্ছে মানুষকে নিয়ে যায়, সেগুলো নিয়ে কথা বলতেছেন। মরুভূমির উপর মোটর গাড়ি হেডলাইটে উটের চোখে সবুজ দেখায়, এটা আমরা অলরেডি কথা বলে ফেলেছি। তো এখানে কি তোমাদের কোনো সমস্যা আছে? সমস্যা নাই, ঠিক আছে। এখন দেখো, নীল নদ, যেটাকে হচ্ছে মিশরের প্রাণ প্রবাহ বলা হয়। নীল নদের পানির কালার কিন্তু সবসময় নীল। আর এই নীল নদকে ঘিরে কিন্তু মিশরের প্রাচীন সভ্যতাটা গড়ে উঠেছে। এখন দেখো এই যে এখানকার বর্তমান সময়ের একটা ছবি, এই বর্তমান নীল নদ থেকে নেওয়া হয়েছে। তো নীল নদের ক্ষেত্রে যেটা হয়, এইটা পুরা পৃথিবীর বিভিন্ন জায়গার সাথে কানেক্ট করে হচ্ছে মিশর শহরটাকে, কায়রো শহরটাকে। মিশর যে দেশ সেটাকে হচ্ছে বিভিন্ন জায়গার সাথে কানেক্ট করে, যার কারণে প্রত্যেকটা জায়গা থেকে মানুষের আসতে সুবিধা হতো। এই নীল নদের মাধ্যমে তারা মিশরে আসার অ্যাক্সেসটা পাইতো। এবং এই নীল নদের পানি দিয়েই তোমার কি হতো, আহ, যারা চাষাবাদ করতো সেখানে পানি নিত এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। এবং মিশরের মানুষ কিন্তু তারা নেভিগেশন নিয়ে অনেক সিরিয়াস। তারা কিন্তু ভ্রমণ পিপাসু। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে বেশি পছন্দ করতো। এবং এই কারণেই কিন্তু তারা আমাদের মতো ভারত মহাবর্ষ বলো বা হচ্ছে আশেপাশের দেশগুলোতে কিন্তু নিজেদের উপনিবেশ প্রতিষ্ঠা করতে পেরেছিল। এবং তারা ব্যবসার জন্য কিন্তু আমাদের এখানে আসতো। তারা এক্সপ্লোর করতে যাইতো এক জায়গা থেকে আরেক জায়গাতে। এখন আসলে একটু বই দেখি। আহ চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে চলেছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা। হাওয়াতে কাত হয়ে টেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দেয়। টেকোনা মানে বুঝো? 3টা কোনা। এই যে এই নৌকাটা দেখতেছো না, এই নৌকাতে দেখো কয়টা কোনা। এই যে উপরে একটা কোনা, এপাশে একটা কোনা, এপাশে একটা কোনা। তো এই 3টা কোনা মিলে তৈরি হচ্ছে তেকোনা। আর এই যে নৌকাটা দেখতেছো এটাকে বলে তেকোনা পালতোলা নৌকা। তো এইটাতে যখন বাতাস লাগে তখন কি হয়, এক সাইড ফুলে যায়। তো এটাকেই উনি হচ্ছে বলতেছেন যে পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে যায়। তাহলে এই লাইনটা দাগাও। তাহলে তেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দেয়। ভয় হয় আর সামান্য একটুখানি জোরে হাওয়া বইলেই হয় পালটা এক ঝটকায় চৌচির হয়ে যাবে, নয় নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে। এখানে এই যে নীল, এই নীল কিন্তু রং নয়। এই নীল দ্বারা কিন্তু নদকে নির্দেশ করা হয়েছে। কাকে নির্দেশ করা হয়েছে? নদকে নির্দেশ করা হয়েছে। এটা মাথায় রাখো যে
2.5 ডিগবাজি। তার মানে উনি একটা সংখ্যা প্রকাশ করতেছেন যে কি বিচিত্র একটা নৌকা। এই নৌকার পালে যদি বাতাস লাগে আইদার সে কি হবে, ডিগবাজি খাবে। ডিগবাজি মানে উলট পালট হয়ে নৌকাটা নিচে নদীতে ডুবে যাবে, অথবা সেটা কি হবে, সামনের দিকে আগায় যাবে। এইটা আমি বোঝাতে চেয়েছি, ঠিক আছে। তারপরে একটু আগে আমি বললাম যে নীল নদের জল দিয়ে কি হয়, এদেশে এদেশে চাষাবাদ হয়, এটা আগে একটু বলেছি। আবার এই চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। তারপরে যখন একটু সামনে গেছেন উনি, তখন কি দেখেছেন, পিরামিড। এই পিরামিড কি, পিরামিড হচ্ছে মিশরের একটা বড় বৈশিষ্ট্য। কয়টা পিরামিড তিনি দেখতে পেয়েছেন? 3টা পিরামিড। এই যে এই লাইনটা দেখাও। তাহলে তিনি চোখের সামনে কয়টা পিরামিড দেখতে পেয়েছেন বলো? 3টে পেয়ার। 3টা পিরামিড। এটা কিন্তু এমসিকিউ তে আসবে, সো এটা একটু মাথায় রাখতে হবে। এখন দেখো, এই যে মিশরের যে পিরামিড গুলো আছে সেগুলো গিজাতে অবস্থিত, যার কারণে এদেরকে বলা হয় গিজার পিরামিড। আর পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিস্ময় এবং অমর কীর্তিস্তম্ভ হিসেবে এখনো টিকে আছে। এখনো মানুষের মনে কৌতূহল জাগে যে এই পিরামিড গুলোর যে পাথর গুলো আছে সেগুলো মানুষ কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গা বহন করে নিয়ে গেছে। মানুষ এখনো মনে করে যে কোন একটা সুপারফিশিয়াল শক্তির মাধ্যমে, অর্থাৎ জিন বলো বা ভূতের মাধ্যমে সেই বহন করে নিয়ে যাওয়া হয়েছে। আবার অনেকে বলে যে না, তখনকার মানুষগুলো অনেক লম্বা লম্বা ছিল, দ্যাটস ওয়াই, এবং তাদের শারীরিক গঠনও অনেক বড় ছিল, দেখে তারা ওই বড় বড় পাথরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যেতে পারতো। এটা তাদের একটা ধারণা ছিল। এখন আসো এটার নির্মাণ শৈলী এবং পরিসংখ্যান একটু দেখি। একটা পিরামিড তৈরি হতে প্রায় 23 লক্ষ পাথরের টুকরার প্রয়োজন হয়েছে, ঠিক আছে। তো এটা কৌতূহল জাগায় না তোমাদের মাঝে যে কিভাবে এগুলো তৈরি করেছে? তো সবচেয়ে যে বড় পিরামিডটা প্রায় 1 লক্ষ লোকের 20 বছর সময় লেগেছিল। আর প্রতিটা পাথরের টুকরা এতটাই ভারী যে 4 থেকে 5টা টুকরো একত্র করলে একটা ছোট মোটরের সমান ওজন হয়। আর এই বিশাল স্থাপত্য মানুষের ধৈর্যের এক মহত্তম উদাহরণ। মোটর দ্বারা কি বোঝানো হয় জানো এখানে? মোটর দ্বারা আহ লেখক কি বুঝিয়েছেন মোটর দ্বারা? ওই একটা মোটর জাহাজ ছিল না, মোটর জাহাজ যেটাতে করে উনি এসেছেন, ওটাকে উনি নির্দেশ করতেছেন। তার মানে যে 4-5টা যে পাথরের টুকরা আছে সেটাকে যদি কম্বাইন করো তাহলে কি হবে, তাহলে একটা মোটর দিয়ে তৈরি জাহাজের সমান হবে। তার মানে এত বড় বড় পাথর সেগুলো। আর এই বিশাল স্থাপত্য মানুষের ধৈর্যের এক মহত্তম উদাহরণ, কারণ ধৈর্য ছাড়া কিন্তু মানুষ এটা তৈরি করতে পারতো না। তখনকার যে রাজারা ছিল তারা কিন্তু এই মানুষকে শোষণ করে এগুলো তৈরি করে নিয়েছে। কিন্তু তাদের এই যে শোষণের ফলাফল কিন্তু আমরা দেখতেছি, এখন মানুষ এখানে ঘুরতে চায়। তারপরে যে এই কথাটা উনি, তারপরে লেখক যে জিনিসটা নিয়ে কথা বলেছেন সেটা মমি। মমি আর প্রাচীন মিশরের মানুষদের পরকাল সংক্রান্ত যে বিশ্বাস, অর্থাৎ আফটার লাইফ সম্পর্কে তাদের যে বিশ্বাস, সেটা নিয়ে কথা বলেছেন। তো ফারাওরা তারা বিশ্বাস করতো যে মানুষের শরীরে যদি মৃত্যু হয়, মৃত্যুর পর পচে যায় বা নষ্ট হয়, তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবে না। তাই তারা কি করতো, তারা ইটার্নিটি পাওয়ার জন্য যে কাজটা করতো সেটা তারা মানুষ মারা যাওয়ার পরে তাদের যে শরীরটা আছে সেটা যাতে কোনোভাবেই ডিকম্পোজ না হয়, সেটা যাতে ইনট্যাক্ট অবস্থায় থাকে, সেটা যদি প্রপারলি যে অবস্থায় সে জীবিত অবস্থায় থাকতে যেরকম শারীরিক গঠন ছিল সেরকমই যাতে থাকে। এই কারণে তারা কি করতো, মমি তৈরি করতো। তাই তার মৃত্যুর পর দেহকে বিশেষ পদ্ধতিতে মমি বানিয়ে পিরামিডের ভেতর কঠোর নিরাপত্তায় রাখতো, যাতে কেউ স্পর্শ না করতে পারে। এবং এখানে তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে সেই মমিগুলা বানাতো। এখনো তুমি যদি দেখো কোনো মমি থেকে আহ মমি খুলে দেখো, তখন দেখতে পাবো যে আহ তারা এখনো ইনট্যাক্ট অবস্থায় আছে, ওই মমিগুলোর কোনো ধরনের পরিবর্তন হয় নাই। তো এই কাজটা তারা করতো বেসিক্যালি তোমার ইটার্নিটি পাওয়ার জন্য। ক্লিয়ার? এর পরের অংশটুকু দেখতে চাই। লেখক যখন আরেকটু সামনে আগালেন তখন কি দেখতে পাচ্ছেন, কারুকার্যময় মসজিদ দেখতে পাচ্ছেন। আমি আগেই বলেছি মিশরের মানুষ মুসলমান হয়। তো তাদের কি হতো, সেখানে তোমার এই মসজিদেরও আধিক্য দেখা গেছে। তো প্রকৃতির গড়া নীল এবং মানুষের গড়া পিরামিডের পরেই মিশরের মসজিদ সমূহ
পৃথিবী বিখ্যাত। তার মানে মিশরের তিনটা জিনিস খুবই বিখ্যাত স্থাপত্য শৈলী দিক থেকে। প্রথমত একটা নীল নদ, সেকেন্ডলি তোমার হচ্ছে মানুষের গড়া পিরামিড, আর থার্ডলি ওখানকার যে মসজিদ গুলো আছে সেগুলো সবই বিখ্যাত। কায়রোর মসজিদ গুলোতে যে মিনার এবং ভেতরে যে মোলায়েম কারুকার্য অতুলনীয়। পৃথিবীর বহু সমাজদার মানুষ শুধুমাত্র এই মসজিদগুলো দেখার জন্যই 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসেন। তার মানে মানুষ শুধুমাত্র পিরামিড দেখার জন্য এখানে আসেন না, তারা আসেন কিসের জন্য? তারা হচ্ছে এই আহ মসজিদ গুলো দেখতেও আসেন, নীল নদ দেখতেও আসেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। তো এই বর্ণনাগুলা দিয়েই লেখক তার এই যে গল্পটা আছে সেটাকে হচ্ছে লিখেছেন নীল নদ আর পিরামিডের নিচে। বুঝেছো? আর কোনো কনফিউশন আছে? তোমাদের এইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই উত্তর করা আমার মনে হয় বেটার। সৃজনশীল লেখার সময় এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আনসার করা সবচেয়ে ইজি হবে তোমাদের জন্য, তাই এটা ভালো করে পড়বা। এখানকার যে শব্দার্থ গুলো আছে সেগুলো একটু ভালো করে পড়বা। অ্যান্ড ফাইনালি তোমার এই যে পাঠ পরিচিতি আছে, লেখক পরিচিতি আছে, এগুলো পড়তে হবে। পড়ার পরে প্রশ্ন উত্তর করতে হবে। কোন প্রশ্ন উত্তর করবা? সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। আমরা আজকে একটু পোয়েমের দিকেও যাব। সো তোমরা আমাকে একটু বলো যে তোমাদের এখানে কোনো কোশ্চিন আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, আনিসা, রিদ্ধি, নওশাদ এন্ড স্নেহা, তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলো। নো স্যার। ঠিক আছে, নো স্যার। নো স্যার। তাহলে আমরা হচ্ছে পোয়েমটা স্টার্ট করতে পারি নাকি? তাহলে আসো পোয়েমে যে আমাদের যে পোয়েমটা আছে সেটার নাম হচ্ছে জন্মভূমি। তো এটা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যেসব যেসব ডিটেলস বলবো এখানে সব নোট করবা, কারণ এগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য বিখ্যাত? তিনি বাংলা সাহিত্যের একজন পথিকৃৎ। তিনি বিভিন্ন ধরনের কবিতা লিখেছেন, বিভিন্ন শাখায় এক্সপ্লোর করার চেষ্টা করেছেন। তিনি কখনো হচ্ছে কাব্য লিখেছেন, তিনি কখনো গল্প লিখেছেন, কখনো উপন্যাস লিখেছেন। এগুলোর মাধ্যমে কি করেছেন উনি? বাংলা সাহিত্যটাকে একটা অনন্য বৈশিষ্ট্য প্রদান করেছেন, যে না, বাংলা সাহিত্য যে এতটা রিচ হয় তা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন। তো এখন দেখো কবি পরিচিতি আসি। রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উনি নোবেল বিজয় করেছেন। তার মানে 1913 খ্রিস্টাব্দে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান। আর ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইটস এর সহায়তায় তিনি হচ্ছে এই গীতাঞ্জলিটাকে কি নাম দেন? সং অফারিংস নামে অনুবাদ করেন। আর তিনি শুধুমাত্র কবিতা নয়, বরং হচ্ছে ছোট গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধেও তার অবদান অতুলনীয়। আর শান্তিনিকেতন ও বিশ্বভারতীর মতো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তার হচ্ছে অমর কীর্তি। তার মানে এখনো যদি ভারতে যাও, শান্তিনিকেতন এবং বিশ্বভারতী এই দুইটা, এই উপমহাদেশে অনেক মানুষ এখানে পড়াশোনা করতেছে এবং তারা এই লিটারেচারের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে যাচ্ছে। তার জন্ম হয় হচ্ছে 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার পরিবার সূত্র হিসেবে তিনি অনেক বড়লোক ছিলেন। তার জমিদার বাড়িতে তার জন্ম হয়। তিনি আমাদের যে জাতীয় সঙ্গীত সেটাকে তিনি রচনা করেছিলেন। এই যে তার জন্ম এবং মৃত্যু, এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। আমি একটু বই থেকে দেখাই, কবিতাটা একটু দেখাই। এই যে দেখো, এই কবিতাতে একটা জিনিস মাথায় রাখবা। কবিতাতে একটা বিষয় হচ্ছে স্তবক। তোমরা স্তবক মানে বুঝো, যেটাকে ইংলিশে স্ট্যানজা বলা হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে জন্মভূমি কবিতাটা আছে, সেখানে কি আছে? 4টা স্তবক আছে। কয়টা স্তবক? বলো, কয়টা স্তবক? চারটে। 4টা স্তবক। প্রথমত এইটা একটা স্তবক, এইটা একটা স্তবক, এটা একটা স্তবক, এটা একটা স্তবক। এই কবিতায় টোটাল 4টা স্তবক আছে এবং প্রত্যেকটা স্তবকে 2টা করে লাইন আছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় এটা হচ্ছে 8টা লাইন আছে। কবিতা কয়টা লাইন? 8টি লাইন। 8টি লাইন এবং 4টি স্তবক, মাথায় রেখো।
আমরা একটু কবিতাটা পড়ি, কবি কি বলেছেন সেটা নিয়ে আমরা একটু কথা বলি। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। তাহলে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, এখানে তিনি কি বোঝাতে চাচ্ছেন? তিনি তার যে জন্মভূমিকে যে ভালোবাসেন, সেখানে তিনি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন যে হি ইজ গ্রেটফুল দ্যাট হি ওয়াজ বর্ন ইন দিস কান্ট্রি। তিনি অনেক খুশি এবং আনন্দিত যে কারণ তিনি এই মহান একটা দেশে জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয় লাইনে তিনি বলছেন সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। তার মানে কি করতেছেন তিনি? এই মা গো, মা দ্বারা কাকে নির্দেশ করতেছেন? জন্মভূমিকে নির্দেশ করতেছেন। তিনি জন্মভূমিকে মায়ের সাথে তুলনা করছেন। ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে কোশ্চিন যদি আসে জন্মভূমি কবিতায় মা দ্বারা কাকে নির্দেশ করা হয়েছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে জন্মভূমিকে নির্দেশ করা হয়েছে। তাহলে এই দুইটা লাইনের ব্যাখ্যা হচ্ছে কবিতার দেশপ্রেমের গভীরতা প্রকাশ করার জন্য বলেছেন যে এই দেশে জন্মানোর মাধ্যমেই তার জীবনের সার্থক হয়েছে, তার জীবন ধন্য হয়েছে। দেশকে ভালোবাসতে পারা কবির কাছে সবচেয়ে বড় সার্থকতা, কারণ অন্য কোনো দেশে জন্মগ্রহণ করলে হয়তো তিনি এই দেশকে যেভাবে ভালোবাসেন তা হচ্ছে অন্য দেশকে বাসতে পারতেন না। তিনি এই দেশকে, তার জন্মভূমিকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আর এই যে নিঃস্বার্থভাবে জন্মভূমিকে ভালোবাসা, এটাই তার জীবনের চালিকা শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এটা গেল আমাদের প্রথম স্তবকের বর্ণনা। দ্বিতীয় স্তবকে কি বলেছেন? দ্বিতীয় স্তবকে জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। ঠিক আছে, তাহলে এই যে এই দুইটা লাইন দ্বারা উনি কি বোঝাতে চেয়েছেন? দেশে ধন সম্পদে রানীর মতো সমৃদ্ধ কিনা তা কবির কাছে বিবেচ্য নয়। তাহলে উনি যে জন্মভূমিকে বারবার কিন্তু ফিমেল অ্যাট্রিবিউট দিচ্ছেন, একটু আগে মা বলে সম্বোধন করেছেন এবং এখন কি সম্বোধন করতেছেন? রানী বলে সম্বোধন করতেছেন। এটা কিন্তু মাথায় রাখো। তার মানে তিনি বলছেন যে তার মায়ের কাছে বা তার জন্মভূমির কাছে বা তার তার জন্মভূমির কাছে কোন ধন সম্পদ আছে কিনা, তারা কি হচ্ছে আহ আহ অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ কিনা, এটা তার কাছে মুখ্য বিষয় না। তার কাছে মুখ্য বিষয় হচ্ছে তিনি এই জন্মভূমির ছায়ায়, তিনি জন্মভূমিতে আশ্রয় গ্রহণ করে যে শান্তিটা অনুভব করতেছেন, নিজের মতো বিকাশ করতে পারতেছেন, নিজের সাহিত্য চর্চা করতে পারতেছেন ঠিক মতো। এটাই তার কাছে মুখ্য বিষয় যে তার জন্মভূমি তাকে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করেছে। এই কারণে তিনি বলছেন যে শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। অর্থাৎ এই জন্মভূমির নিকট আশ্রয় পেয়েই তার জীবনে সকল সার্থকতা নিহিত হচ্ছে। তৃতীয় স্তবকে উনি বলতেছেন কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। তাহলে এটার মাধ্যমে তিনি প্রকাশ করতেছেন যে প্রকৃতির রূপের মায়ায় কবি এতটা মুগ্ধ যে তিনি হচ্ছে সন্দেহ প্রকাশ করতেছেন যে অন্য কোনো দেশে, অন্য কোনো জন্মভূমি, অন্য কোনো দেশে এরকম সৌন্দর্য আছে কিনা, এরকম আহ রূপ দ্বারা আহ কোন কোন দেশ হচ্ছে পরিপূর্ণ কিনা, এগুলো নিয়ে তিনি কথা বলতেছেন। আর কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, এটা তার ওই প্রকৃতির প্রতি যে মনোমুগ্ধতা সেটারই একটা বহিঃপ্রকাশ। গগন মানে কি বলতো? কেউ বলতে পারবে গগন মানে কি? বলতো গগন শব্দের অর্থ কি? বুঝলাম না, তুমি চ্যাটে লিখে দাও, হয়তো বোঝা যাচ্ছে না। গগন মানে আর্থ বলেছে না, গগন মানে আর্থ না, গগন মানে হচ্ছে আকাশ। ঠিক আছে, গগন মানে আকাশ। এখন দেখো, কোন গগনে চাঁদ ওঠে রে এমন হাসি এসে, তাহলে চাঁদ কোথায় ওঠে? চাঁদ তো ওঠে তোমার গগনে। গগন মানে কি? গগন মানে আকাশ। আকাশ ছাড়া কি কোথাও চাঁদ ওঠে? বলো তো। এইটা গগন শব্দটার অর্থ হচ্ছে আকাশ, মাথায় রেখো। তো তৃতীয় স্তবক দ্বারা তিনি কি করতেছেন? কবি টোটালি প্রকৃতির রূপটাকে বর্ণনা করতেছেন যে তিনি প্রকৃতির রূপের মায়ায়
যে মনোহিত হয়েছেন সেটা নিয়ে কথা বলতেছেন। এবং আমাদের যে চতুর্থ স্তবক, এটাতে তিনি কি বলছেন? আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন হেসে। ঠিক আছে? তার মানে কি, তিনি এখানে কি করতেছেন? তার শেষ ইচ্ছাটা প্রকাশ করতেছেন। শেষ ইচ্ছাটা কি? যে জীবনের শুরুতে জন্মভূমি যেমন তাকে আশ্রয় দিয়েছে, তিনি জন্মভূমির কাছে নিজের শেষ আশ্রয়টাও চান। অর্থাৎ তিনি মারা যাওয়ার পরে তার তার দেহটা যাতে তার জন্মভূমিতে আশ্রয় পায়, অর্থাৎ জন্মভূমি তাকে কি যেন পর না করে দেয়। এই জন্য বলছেন যে জীবনের শুরুতে যে আলোর মাধ্যমে কবি এই পৃথিবীকে দেখেছিলেন, সেই দেশমাতৃকার আলোতেই তিনি নিজের জীবনের শেষ প্রান্তে এসে চোখ বুঝতে চান। তাহলে এই যে মুদবো, মুদবো শব্দটার অর্থ চোখ বন্ধ করা। চোখ হচ্ছে বন্ধ করা, অর্থাৎ কবির একমাত্র কামনা যেন এদেশের পবিত্র মাটিতেই তার মৃত্যু হয়। ঠিক আছে? তোমরা কি কবিতাটা বুঝেছো? বলো, কোনো কোশ্চিন আছে কিনা? আমরা যখন নেক্সট ক্লাসে যাব, সেটাতে কি করব, তোমাদেরকে এখান থেকে দুই জায়গাতে প্রশ্ন করবো। আগে একটা এমসিকিউ হচ্ছে টেস্ট নিয়ে নিব, তারপরে তোমাদের হচ্ছে বাকি ক্লাসটা স্টার্ট হবে। এখন আমরা যে এত বড় একটা কবিতা পড়লাম, এই কবিতার মূল ভাবটা কি, কবিতার হচ্ছে মূল বিষয়বস্তুটা কি, আসো একটু দেখি। প্রথমত যে বিষয়টা আসে এখানে সেটা হচ্ছে গভীর দেশপ্রেম। সেকেন্ডলি যেটা আছে সেটা হচ্ছে প্রকৃতি প্রীতি। আর থার্ড হচ্ছে শিকড়ের টান। শিকড়ের টান মানে হচ্ছে নিজের রুটকে না ভুলে যাওয়া, অর্থাৎ কবি যেখানে জন্মগ্রহণ করেছেন, যেখানে হচ্ছে তার, যেখান থেকে যার শুরু, সেই জায়গাটাতে যাতে ভুলে না যায়। এটা হচ্ছে একটা আহ ইনভিজিবল শিকড় মানুষের ভিতরে গেঁথে থাকে। ওই শিকড়ের টানটাই কবি অনুভব করতেছেন। টোটাল তিনটা জিনিস: গভীর দেশপ্রেম, সেকেন্ডলি প্রকৃতি প্রীতি, এন্ড থার্ডলি শিকড়ের টান। এগুলো মাথায় রাখ। এই তো, আমাদের কবিতাটাও এখানে শেষ। তোমাদের বাসায় যে কাজটা হবে, তোমরা কিন্তু গতদিন মিনু গল্পটার সৃজনশীল হচ্ছে লিখো নাই। এখন মিনু গল্পের সৃজনশীলটা লিখবা। সেকেন্ডলি তোমার আজকে যে আরেকটা গল্প পড়াইলাম সৈয়দ মুস্তফা আলী, সেটার হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবা। এন্ড থার্ডলি এই কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবা। টোটাল তিনটা সৃজনশীল থাকলো তোমাদের বাংলা পড়া। তো এগুলো কিন্তু লিখবা।